আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় 4 এর বি, যার নাম হলো মৌলিক অসমতা। তোমাদের জন্য ভাই এই অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেক বছরে এখান থেকে তোমরা 10 থেকে 20 মার্ক কমন তোমরা পেয়ে থাকো বা পাও বা পাবেই তোমরা, বুঝতে পারছো? তাহলে এই অধ্যায়টা আমাদের একটা গণিত শেখার খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস এই অধ্যায়ের মধ্যে আছে। তো আজকে আমাদের পার্ট 1, আমরা বেসিক শিখবো আজকে এবং কিছু উপপাদ্য সলভ করব। আবার আমরা এই অধ্যায়টা কয়েকটা পার্টে বিভক্ত করব, 1 2 3 ভাবে চলবে আর কি। তবে আজকে আমরা উপপাদ্য এবং বেসিক শিখবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে আর অবশ্যই নোট করবে। এই ক্লাসটা ইউটিউবে ফ্রি থাকবে। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের পেইড কোর্স 7টি চলতেছে, মানে আমাদের 7টি বিষয়ের উপর পেইড কোর্স, কম্বো কোর্স, খুবই সীমিত মূল্যে এবং অফারে ভর্তি নেওয়া হচ্ছে। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, ক্লাস এবং এক্সাম চলতেছে। ঠিক আছে, তো শুরু করি ভাইয়া। দেখো, আমরা প্রথমে অসমতা শিখবো, বা এই অধ্যায়ের নামে হলো মৌলিক অসমতা। তাহলে আমাদের অসমতা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অসমতা নিয়ে আমরা একটু আলোচনা করব, যেগুলো আমরা ইন্টারে করে আসছি। ওকে, তো দেখো ভাইয়া, অসমতা জিনিসটা কি বা অসমতা কাকে বলা হয়, একটু সংজ্ঞাটা আগে বলে নেই, তারপর আমি গাণিতিকে আসতেছি। অসমতা হলো যে সমস্ত গাণিতিক যে সমস্ত গাণিতিক চিহ্ন বা যে সমস্ত গাণিতিক সংখ্যা সংখ্যা বা বাক্য বাক্য ইজ নট ইকুয়াল অথবা লেস দেন বা গ্রেটার দেন, সরি, গ্রেটার দেন বা লেস দেন, এই চিহ্নগুলি ব্যবহৃত হয় ব্যবহৃত হয় তাকে কি আমরা কি বলবো? তাকেই অসমতা বলবো। তাকে অসমতা বলে। তাহলে আমরা ভাইয়া সংজ্ঞা থেকে এটা ক্লিয়ার হতে পারতেছি যে যে সমস্ত গাণিতিক সংখ্যা বা বাক্য বাক্য হতে পারে, সেগুলো ইজ নট ইকুয়াল, গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে বা ব্যবহার করা হবে, তাকে আমরা অসমতা বলবো। একটা উদাহরণ দেই, মনে করো এ গ্রেটার দেন বি, অথবা এ লেস দেন বি, অথবা এ গ্রেটার দেন বি, অথবা এ ইজ নট ইকুয়াল বি। এখন বি এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, আমরা জানি না, আমি জাস্ট প্রকাশ করলাম। তারপর মনে করো এরকম প্রকাশ করা আছে যে দুইটি সংখ্যার মধ্যে বাক্য, দুটি সংখ্যার মধ্যে কি হবে? দুটি সংখ্যার আহ আচ্ছা, দুটি সংখ্যার যোগফল দিলাম। মনে করো দুটি সংখ্যার যোগফল লেস দেন দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল দিলাম। যাই হোক, আমাদের লজিকে না মিললেও কিন্তু আমি কথা মানে বোঝার সুবিধার্থে আমি এই কথাটা বললাম। আমরা অনেক এরকম বাক্য পাবো, আমরা উপপাদ্য গেলে আর বুঝতে পারবো। কিন্তু তোমরা মনে রাখো যে যখন তোমাদের লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, অথবা ইজ নট ইকুয়াল, লেস দ্যান লেস দ্যান গ্রেটার দ্যান অথবা ইজ নট ইকুয়াল যখন আমরা ইউজ করবো, অথবা আমরা গাণিতিক হতে পারে, বাক্যের মধ্যে হতে পারে, যখন আমরা এইগুলো ইউজ করবো তখন সেটাকে আমরা কি বলবো? অসমতা বলবো। তার মানে কি, অসমতা আমরা বুঝতে পারছি। এবার আসি আমাদের যোগ বোধক ও বিয়োগ বোধক সংখ্যা। যোগ বোধক বিয়োগ বোধক সংখ্যা কি এখন বলি ভাইয়া। আমি একটু দেখাই তোমাদের। এই যে তোমাদের বাস্তব সংখ্যা আছে না, বাস্তব সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করে শিখে আসছে আমরা আগে। এ আর এর মধ্যে মধ্যে জিরো আছে না? সংখ্যা রেখার মধ্যে কি জিরো আছে না? এখানে জিরো, এদিকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এদিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। এই এর জিরো এর আহ, যদি জিরো হয়, জিরো এর ডান দিকের সংখ্যা সমূহকে
সংখ্যা সমূহকে আমরা কি বলবো? সংখ্যা সমূহকে যোগবোধক সংখ্যা বল। যোগবোধক সংখ্যা বলে। আর বাম দিকের সংখ্যা, বাম দিকের সংখ্যাকে, সংখ্যা সমূহকে বিয়োগবোধক সংখ্যা বলা হয়। বিয়োগ বোধক সংখ্যা বলা হয়। ওকে, এখন ভাইয়া আমরা কিন্তু এই যে এর যে ডান দিকে মানে কি এই দিকে যে সংখ্যাগুলো আছে এগুলোকে যোগবোধক বলবো, এই দিকের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? বিয়োগবোধক সংখ্যা বলবো। এগুলো তো সবাই জানো, কিন্তু এই যোগবোধক বিয়োগবোধক কথার সাথে পরিচিত হলো না, আমি ব্যাপারটা দিয়েছি। ঠিক আছে, ওকে, নেক্সট যাই। এবার আসি আমরা অসমতার প্রকারভেদ। অসমতার প্রকারভেদ আমাদের কয় প্রকার অসমতা? অসমতা প্রথমত দুই প্রকার। একটা হলো শর্ত সাপেক্ষে অসমতা, শর্ত সাপেক্ষে অসমতা বা কন্ডিশনাল, কন্ডিশনাল যেটা আছে। এখন এটার একটা উদাহরণ দেয় ভাইয়া, যেমন তোমাকে বলা হয়েছে যে x+3 > 5, একটি শর্ত, মানে এখানে তোমাকে দেখাইতে হবে যে আহ এটা একটি শর্ত, এখান থেকে তোমাকে দেখাইতে হবে, বা এটা থেকে আমরা বলতে পারি যে, এটা থেকে বলতে পারি যে এক্স এর মানটা সবসময় কি হবে? 2 এর থেকে বড় হবে। এক্স এর মান সবসময় কি হবে? 2 এর থেকে বড় হবে। এর জন্য সত্য হবে অসমতাটা, এর জন্য সত্য হবে। কেন? কারণ তুমি এটা যদি এইদিকে তুমি উভয় পক্ষকে যদি 3 দ্বারা বিয়োগ করে দাও, তার মানে কি এখান থেকে 3 উঠে যাবে, শুধুমাত্র এক্স থাকবে, আর এখানে 5 - 3 মানে হলো 2 থাকবে। তার মানে এক্স এর মান সবসময় 2 এর থেকে বড়। এটা একটা শর্ত সাপেক্ষ অসমতা। ঠিক আছে, এবার মনে করো 2 নাম্বার দেই, শর্তহীন অসমতা। এটা কেমন? শর্তহীন অসমতা কেমন ভাইয়া? তোমাকে বলা হলো যে হলো এরকম, যেমন x+5 > x, ঠিক আছে। অথবা আরো বলতে পারি, যেমন 8 > 5, এটা কি কোনো শর্ত আছে? কোনো শর্ত নাই। শর্ত আছে? শর্ত নাই। তাহলে যে অসমতা সম্পর্ক যুক্ত অথবা সম্পর্ক যুক্ত নয় চলকের প্রত্যেক মানের জন্য সত্য, তাকে শর্তহীন অসমতা বলা হয়। আমি এই যে এখানে যে শর্তটা ইউজ করছি, এটা কোনো মানে চলকের মানে নাই, চলকের মান বসাতে পারবো না। আবার এখানে দেখো, আমি কিন্তু এক্স কে কাটতে পারবো না, আমার এইদিকে এক্স এর মান বসাতে হবে, এইদিকে এক্স এর মান বসাতে হবে। আমার কিন্তু এখানে কোনো শর্ত বলে দেওয়া নাই, কিন্তু এখানে শর্ত ছিল ভাইয়া, এখানে শর্ত ছিল। তো এই যে শর্ত সাপেক্ষ অসমতা এবং শর্তহীন অসমতা, আমরা দুটো দেখে ফেললাম। এটা হলো শর্ত মানে অসমতার প্রকারভেদ ছিল। এবার আমরা আসি নেক্সটে, আমাদের অসমতার কয়েকটা বিধি আছে। সাম প্রপার্টিস অফ ইকুয়ালিটিস। ইকুয়ালিটিস আমাদের কয়েকটা প্রপার্টিস আছে, সেখানে আমরা দেখবো। দেখো, প্রপার্টিস নাম্বার 1, বা বিধি নাম্বার 1, এটা কেমন? যদি এ বি এলিমেন্ট অফ আর হয়, অর্থাৎ এ বির মান রিয়েল নাম্বারের মধ্যে যদি থাকে, তবে তবে এ গ্রেটার দেন বি হতে পারে, অথবা এ ইজ ইকুয়াল টু বি হতে পারে, অথবা এ গ্রেটার দেন বি হতে পারে। এ লেস দেন বি, অথবা এ ইজ ইকুয়াল টু বি, অথবা এ গ্রেটার দেন বি, এই তিনটার মধ্যে যে কোনো এক হতে পারে। ঠিক আছে, এটা আমাদের প্রপার্টিস নাম্বার 1। এবার প্রপার্টিস নাম্বার 2 বা বিধি নাম্বার 2, যদি এ বি গ্রেটার দেন 0 হয়, মানে এ আর বি এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে অবশ্যই তাদের যোগফলটা কি হবে? অবশ্যই তাদের যোগফলটা 0 থেকে বড় হবে। এবং প্রপার্টিস নাম্বার 3 মধ্যে আছে যে যদি এ বি গ্রেটার দেন 0 হয়, অথবা অথবা এ বি লেস দেন 0 হয়, তবে আমরা বলতে পারবো কি এ বি গ্রেটার দেন 0। ভাই এখানে তোমাদের একটা জিনিস বোঝায়, মনে করো এর মান 5, এর মান
5, এটা এটা সাপেক্ষে তুমি চিন্তা ভাবনা করো। এ ইকুয়াল যদি 5 হয়, বি ইকুয়াল কত 6, এটা তুমি যদি দুটা গুণ করো তাহলে কি হবে, দুটা গুণ করলে অবশ্যই এটা 0 থেকে বড় হবে, মানে 5 6 30। আবার এখানে কি বলছে, এর মান আর বির মান দুটাই যদি ছোট হয়, যেমন -5 যদি আর -6 যদি হয়, তুমি এই দুটো যদি গুণ করো তাও তুমি 0 থেকে বড় হবে, কারণ -5 প্লাস হয়ে যাবে আর 5 6 30 হয়ে যাবে। আমার কথা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ওটাই এখানে বলা হয়েছে যে দুটাই যদি এ আর বির মান যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে দুটা গুণফলও 0 থেকে বড় হবে। আর এ আর বির মান দুটা যদি ছোট হয় 0 থেকে, তাহলে দুটা গুণফলও 0 থেকে বড় হবে। এটা প্রপার্টিজ নাম্বার 3 ছিল। এবার আমরা আসি প্রপার্টিজ নাম্বার 4। এটা কেমন, যদি এ গ্রেটার দ্যান 0 এবং বি লেস দ্যান 0, অথবা আরেকটা হতে পারে, আরেকটা কেমন হতে পারে, এ লেস দ্যান 0 এবং বি গ্রেটার দ্যান 0 হয়, হয় তবে এ বি লেস দ্যান 0 মানে কি ভাইয়া, এর মান যদি বড় হয়, বির মান যদি এর মান যদি 0 থেকে বড় হয়, বির মান যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ যদি হয়, তাহলে দুটার গুণফল অবশ্যই 0 থেকে ছোট হবে। আবার এ যদি ছোট হয়, অর্থাৎ যে দুটার মধ্যে যে কোনো একটা যদি 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ যদি হয়, তাহলে মনে করো -5 আর হলো 3 আছে, +3, তুমি দুটা গুণ করলে অবশ্যই 0 থেকে ছোট পাবে। আবার মনে করো এখানে +5 আছে আর এখানে -3 আছে, যে কোনো একটা নেগেটিভ হলেই 0 থেকে গুণ করলে 0 থেকে ছোট হবে, ওই জিনিসটা এখানে বলা আছে। এগুলা আমরা সবাই জানি, কিন্তু এগুলা বাস্তব সংখ্যারে রূপ বা বাস্তব সংখ্যারে বিধি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের 4টা বিধি, এই 4টা বিধি আমরা খুবই যত্ন সহকারে মনের মধ্যে স্মৃতির মধ্যে রেখে দিব, ঠিক আছে। ওকে, নেক্সট যাই। এবার আমরা আসি যে অসমতার প্রয়োজনীয় কিছু শর্ত আছে ভাইয়া, এই শর্তগুলো জানলে আমরা কিন্তু উপপাদ্য সহজে সলভ করতে পারবো। তাহলে অবশ্যই তোমাকে এই অসমতার প্রয়োজনীয় শর্তগুলো তোমাকে জানতে হবে। তাহলে শর্ত নাম্বার 1, প্রথমে কি আছে দেখো দেখি, এ গ্রেটার দ্যান বি এবং সি বাস্তব সংখ্যা যদি হয়, মানে তিনটা সংখ্যা আছে তোমার কাছে, মনে করো 5 6 আর একটা 3 ধরলাম, তাহলে অবশ্যই, আচ্ছা আমরা এটাকে বড় ধরি, এর মান মনে করো 7, বির মান মনে করো 4, সির মান ধরে নিলাম আমি, যে কোনো একটা সংখ্যা তুমি ধরে নিতে পারো। এখানে আমি কত ধরলাম, মনে করো 2 ধরলাম। তাহলে ভাইয়া এই যে তুমি যখন 7, 7-এর সাথে যখন 2 তুমি যোগ করবে এবং 4-এর সাথে তুমি যদি 2 যোগ করো, তাহলে অবশ্যই যোগফলটাও কি হবে, ওটাও বড় হবে। যেমন 7 আর 2 9 আর 4 আর 2 6, তাহলে অবশ্যই এর সাথে তুমি যা যোগ করলে বা 20 সাথে যদি তুমি তাই যোগ করো, তাহলে অবশ্যই এ প্লাস ওই সংখ্যাটা ওটাই বড় হবে। এটাই এখানে বোঝাইছে, তাই এখানে আলাদা করে কিছু বলার নাই, তোমরা যেন মাথায় থাকে। সেম ভাবে এ গ্রেটার দেন বি এবং সি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে তুমি যদি বিয়োগ করো, যেমন 7 থেকে 2 যদি বিয়োগ করো, তাও ওটাই বড় থাকবে, এবং 4 থেকে 2 বিয়োগ করলে ওটাও ছোট হয়ে যাবে। মানে যোগ করো বিয়োগ করো একই কথা, উভয় পাশে তুমি যদি যোগ বিয়োগ একসাথে করো, কোনো পরিবর্তন হবে না। সেম ভাবে তুমি যদি গুণ করো, গুণ করলে ওই আগেরটাই বড় হবে, পরেরটাই ছোট হবে। যেমন তুমি 7 দুগুণ 14 হয়, 4 দুগুণ 8 হয়, মানে হিসাব যোগ বিয়োগ গুণ যেটাই করো না কেন ভাইয়া, তোমার কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটা করলে আগেরটাই বড় থাকবে। এবার আসি আমরা নেক্সটে যাই, যদি এ গ্রেটার দেন বি হয় এবং সি যদি লেস দেন 0 হয়, মানে তুমি যে সিটা ধরবে, এ গ্রেটার দেন, তুমি এর মান যেমন 5 ধরলে, বির মান তুমি 4 ধরলে ধরো, সমস্যা নাই, কিন্তু সির মানটা তোমাকে নেগেটিভ তুমি যদি 2 ধরো, মানে 0 থেকে ছোট, তার মানে তুমি যদি গুণ করে দাও ভাইয়া, তাহলে 5 দুগুণ -10 আসতেছে, আর এদিকে 4 দুগুণ 8 আসতেছে, -8, তাহলে বড় কে হবে, অবশ্যই এটা বড় হবে, অবশ্যই এটা বড় হবে। তাহলে সির মান যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু চিহ্ন ঘুরে চলে যাবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে যদি কোনো সংখ্যাকে, কোনো অসমতাকে মাইনাস দ্বারা যদি আমি গুণ করি, কোনো অসমতাকে মাইনাস দ্বারা গুণ করলে তার মুখটা কি হয়, ঘুরে যায়, মানে মুখ ঘুরে চলে যায়, ঘুরে যায়। আমরা এখানে এটা প্রমাণ করলাম, কারণ আমার কিন্তু তুমি 5 দুগুণ 10 করলে অবশ্যই বড় হবে, কিন্তু 4 দুগুণ 8 করলে তুমি অবশ্যই ছোট হবে। কিন্তু কথাটা তুমি যখন -2 দ্বারা তুমি গুণ করতেছো, তার মানে কি 10, -10 এর থেকে -8 অবশ্যই বড়। এজন্য আমরা বলতে পারি যে কোনো অসমতাকে মাইনাস দ্বারা তুমি গুণ করলে তার যে অসমতার চিহ্নটা আছে সেটা ঘুরে যায়, অসমতার মুখটা ঘুরে যায়। মানে মুখ ঘুরে যায় বলতে, এই দিকে থাকলে গ্রেটার দেন, এদিকে ঘুরে গেলে লেস দেন হয়ে যাবে। তার মানে কোনো
এগুলা লিখে রাখবা, কোনো অসমতাকে মাইনাস চিহ্ন বা চিহ্ন বা চিহ্ন বা ঋণাত্মক মাইনাস সংখ্যা দ্বারা, নেগেটিভ সংখ্যা দ্বারা বা ঋণাত্মক সংখ্যা দ্বারা, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার মুখ কি হয়, মুখ ঘুরে যায়, ঘুরে যায় মানে বড় থাকলে ছোট হয়ে যাবে, ছোট থাকলে বড় হয়ে যাবে, এই কথা। সেম ভাবে ভাইয়া, যদি সিটা বড় হয় তাহলে তুমি, যদি আমি কিন্তু গুণের ক্ষেত্রে গুণের প্রপার্টিজ গুলো সব শেষ করলাম, এবার আমি আসি যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে শেষ করলাম, এবার আসি ভাগের ক্ষেত্রে। দেখো ভাইয়া, এবার এ গ্রেটার দেন যদি বি হয় আর সি যদি জিরো থেকে বড় হয়, তাহলে তুমি ভাগ করলেও কি থাকবে, ওটাই বড় থাকবে। যেমন আমি এখানে 6 ধরলাম, এ ইজ ইকুয়াল টু, আর বি ইজ ইকুয়াল টু আমি 4 ধরলাম, আর সির মান আমি 2 ধরলাম। তাহলে তুমি যদি ভাইয়া a/2 করো, তাহলে অবশ্যই b/2 থেকে এটা বড় হবে। 2 বলতে সি, সি এখানে সি ধরতে পারবো, সি ধরবো আমরা, তাহলে b/c হবে, কারণ এর মান 6, 6/2 মানে কত, 3, b/2 মানে কত, 4/2 মানে কি 3 থেকে অবশ্যই, 2 থেকে অবশ্যই 3 বড় হবে। তাহলে ওই কথাটা এখানে বলা হয়েছে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি, এটা শেষ, এবার আমরা আসি এটার মধ্যে আসি। যদি সির মান ছোট হয়, যদি সির মান ছোট হয়, নেগেটিভ যদি হয়, তাহলে অবশ্যই অসমতার মুখটা চিহ্ন হবে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি না যে যদি গুণ হোক ভাগ হোক, যেটাই আমরা করি না কেন, মাইনাস চিহ্ন দ্বারা সেটা কি অসমতার চিহ্নটা ঘুরে যাবে। তার মানে এখান থেকে তুমি বলতে পারতেছো যে 6/2 ছিল, এখানে কত, 4/2 ছিল, এখানে গ্রেটার দেন ছিল, তাই না, গ্রেটার দেন ছিল। কিন্তু এখন যদি এখান থেকে তুমি সির মানটা নেগেটিভ হয়ে যায়, সি যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে তুমি এখানে কি করবে, 6/-2 বসাবে, অসমতার কোথায় চলে যাবে, এইদিকে চলে আসবে, তখন কি হবে, 4/-2, মানে কি ভাইয়া, এখানে -3 আসবে, এখানে -2 আসবে, তাহলে -3 না -2 বড় কোনটা, অবশ্যই -3 থেকে -2 বড়। ওই জন্য এই কথা বলা হচ্ছে a/c গ্রেটার দেন b/c হবে। ওকে, আশা করি আমি এত সুন্দর করে বোঝাচ্ছি, তোমরা আশা করি ক্লিয়ার হতে পারবে বা হবে, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। এবারে আমরা এই প্রয়োজনীয় শর্ত দেখো, 7 নাম্বারটা কেমন, যদি এ গ্রেটার দেন বি হয় এবং বি গ্রেটার দেন যদি সি হয়, তবে এ গ্রেটার দেন সি হবে। মানে কি, এখানে মনে করো এর মান কত, এর মান 5, বির মান কত, বির মান এখানে ধরে নিলাম 4, সির মানটা কত ভাইয়া, সির মানটা আমি ধরে নিলাম হলো 2। তার মানে আমাকে এখানে হিসাব করে কাজ করতে হবে। এখানে বলে দিয়েছে যে এ গ্রেটার দেন বি, মানে 5টা অবশ্যই আমার 4 থেকে বড়। আবার কি বলছে, বি থেকে কে বড়, সি বড়, মানে কি 4 থেকে অবশ্যই 2 বড়, সি বড়, সি সবার থেকে ছোট। তাহলে আমি কি এখন বলতে পারবো না যে 5 থেকে 2 বড়, 5 থেকে 2 বড় বলতে পারবো কিনা, কারণ অবশ্যই 5 থেকে 2 বড়। তাহলে ওটাই এখানে বলছে যে যদি দুইটা এর থেকে গ্রেটার দেন বি হয় আর বি গ্রেটার দেন যদি সি হয়, তাহলে অবশ্যই এ গ্রেটার দেন সি হবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার এটার মধ্যে আসছে, এগুলো অবশ্যই খাতায় নোট করবে, একটা একটা করে নোট করবে। এ গ্রেটার দেন বি গ্রেটার দেন যদি 0 হয়, আমি যেভাবে উদাহরণ দিয়েছি তোমরা সেভাবে উদাহরণ দিয়ে দিয়ে লিখে নিবে। যদি এ বড় তার থেকে ছোট, বি তার থেকে ছোট যদি 0 হয়, মানে 0 থেকে সবগুলো যদি বড় হয়, তবে আমরা ই টু দি পাওয়ার এ গ্রেটার দেন ই টু দি পাওয়ার বি বলতে পারবো। তোমরা এটা যদি ক্যালকুলেটারে যাবো, অবশ্যই তুমি এখান থেকে কি পাবে, অবশ্যই তুমি এখান থেকে মানটা বের করতে হবে। একটু উদাহরণ দেই, তুমি মনে করো এ ইজ ইকুয়াল টু, তুমি 5 লিখতেছো, বি ইজ ইকুয়াল টু 4 লিখতেছো, তাহলে তুমি ই টু দি পাওয়ার এ গ্রেটার দেন ই টু দি পাওয়ার বি, মানে ই টু দি পাওয়ার এ গ্রেটার দেন মানে কত, ই টু দি পাওয়ার এ গ্রেটার দেন ই টু দি পাওয়ার 5, আর ই টু দি পাওয়ার বি গ্রেটার দেন মানে কত, ই টু দি পাওয়ার 4। এটা থেকে তুমি যদি মান বের করতে চাও, তাহলে তুমি তুমি লন নিতে পারো, উভয় পাশে তুমি লন নিতে পারো, ই টু দি পাওয়ার লন নিলা, ই টু দি পাওয়ার লন 5 নিলা গ্রেটার দেন ই টু দি পাওয়ার লন 4 নিলা, সমস্যা নাই। তাহলে এই ই টু দি পাওয়ার লন আর ই টু দি পাওয়ার লন কেটে চলে যাবে, থাকবে কি, এখানে 5 থাকবে গ্রেটার দেন 4 থাকবে, মানে কি আমার ব্যাপারটা আলটিমেটলি আমরা এটাই প্রমাণ করতে পারতেছি যে যদি এ অবশ্যই বড় হয়, তাহলে অবশ্যই ই টু দি পাওয়ার এ অবশ্যই বড় হবে, বি যদি তার থেকে ছোট, তাহলে অবশ্যই ই টু দি পাওয়ার বি তার থেকে ছোট হবে। এই যে কথাটা এখানে বলা হলো, আশা করি বুঝতে পারছো।
লনের ক্ষেত্রেও একই কথা, এ বি বড়, তাহলে লন এ তুমি যদি বেশি মান বসাও অবশ্যই বড় হবে, লন বি বসালে ছোট হবে। তুমি ক্যালকুলেটর ইউজ করতে, ক্যালকুলেটর তুমি মানটা বের করে নিয়ে দেখতে পারো। ওকে, ঠিক আছে। এবার আসি দেখো, মানে এখানে আমরা ওই উভয় পক্ষকে ই টু দি পাওয়ার নিতে পারি, উভয় পক্ষকে ই টু দি পাওয়ার নিলে আমাদের কি এ সামনে চলে আসবে, বা ই টু দি পাওয়ার লন উঠে চলে যাবে, এ থাকবে আর এখানে বি থাকবে, আমরা ওইভাবে একই সিস্টেমে বের করতে পারি, সমস্যা নেই। তাহলে এবার আমরা আসি 10 নম্বরে। দেখো তোমাদের 10 নম্বর খুবই একটা কাঙ্ক্ষিত শর্ত দেখো, এ আই গ্রেটার দেন বি আই হয় যেখানে আই এর মানটা 1 থেকে n সংখ্যক পর্যন্ত। তাহলে এ আই এর মান সামেশন মানে কি যোগফল। তুমি মনে করো A1 প্লাস A2 প্লাস A3 এ এন সংখ্যক কোন একটা মান আছে, তাহলে A1 এর মান 1, A2 এর মান 2, 3, 4, এবার চলতে আছে এ এন সংখ্যক, মানে এখানে এন এর মান ধরে নিলাম আমি 18, এন আমার কথা হচ্ছে 18 ধরে নিলাম। এই যে 1 থেকে 18 পর্যন্ত যে যোগফলটা তুমি পাবে, যে যোগফলটা পাবে, সেম ভাবে বির মানটা যদি ছোট হয়, বির মানটা যদি ছোট হয়, যেমন আমি A1 এখানে B1, ঠিক আছে, আমি B1 প্লাস B2 প্লাস B3 বসাই কত পর্যন্ত, বি এন সংখ্যক পর্যন্ত। এখন আমরা 1 2 3 করে বসাই, যেমন বির মানটা আমি যদি অন্য কিছু বসাই, যেমন আমি কত বসাবো বলো দেখি। আচ্ছা, এই উদাহরণটা না নিয়ে আমরা এটার মতো করে আর একটা উদাহরণ নিতে পারি, এটা একটু বোঝাতে কঠিন হয়ে যাবে। আর একটা নিতে পারি আমরা, এই যে মনে করো এ আই, A1 এর মানটা কত হচ্ছে ভাইয়া, A1 এর মানটা তুমি এরকম বসাইতে পারো যে হলো 3 এর উপর স্কোয়ার, ঠিক আছে, 3 এর উপর স্কোয়ার প্লাস, ঠিক আছে, 5 এর উপর স্কোয়ার, এরকম তুমি বসাইতে পারো, ঠিক আছে। অথবা আরো একটা কাজ করতে পারো, এখানে তুমি, এটা কথা নম্বর 10 নম্বর না, তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, সেই কাজটা কি, তুমি উদাহরণ হিসাবে এইভাবে লিখতে পারো যে আমরা আর কি উদাহরণ দিতে পারি, কি উদাহরণটা দেয় সহজ করে বোঝার জন্য, যেমন এর মান, এর মান মনে করো কত হয়েছে, এর মান মনে করো এখানে আমার আছে হলো 5 ধরে নিলাম, এর মান কত 5 ধরে নিলাম, এর মান 5, আর বির মান কত, বির মান ছোট বলছিলাম মানে বির মান আমি 4 ধরে নিলাম, এর মান 5। তাহলে তুমি 5 এর পর 1 2 মানে 5, 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 এর পর স্কোয়ার প্লাস 5 এর পর কিউব, এটা করে যতখানি আসবে, তাহলে বির পার 1, তারপর যোগ বির পার 2, মানে সরি বির পার মানে 4 এর পার 1 2 3, এটা করে অবশ্যই এটা অবশ্যই বড় হবে। তাহলে আমরা কিন্তু সহজে উদাহরণটা বুঝতে পারলাম, এই উদাহরণটা কিন্তু তোমাদের বইয়ে না, আমি উদাহরণ দিচ্ছি। সেম ভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে যদি তিনটা যদি মানে তিনটাই যদি তোমার বড় হয়, মানে 0 থেকে যদি বড় হয়, তাহলে তুমি যদি গুণ করো ভাইয়া, এই যে এটা এই চিহ্নটার নাম হলো, এটা মনে রাখো, এই চিহ্নের নাম হলো পাই, ঠিক আছে, পাই তো সবাই চেনো, পাই তো সবাই চেনো, কিন্তু এটা হলো বড় পাই। বড় পাইটার মানে হলো আমরা বুঝাচ্ছি, এটা হলো যখন সামেশন থাকে তখন আমরা যোগ বুঝাই, আর যখন একের অধিক গুণ বুঝাই, গুণ বুঝাই গুণ বোঝাই, তখন আমরা এই পাইটা ব্যবহার করি। পায়েরও লিমিট দেওয়া যায়, পায়ের লিমিট আমরা 1 থেকে n পর্যন্ত দিয়েছি। তাহলে AI যখন আমরা গুণ করবো, এখানে যোগ করছি না, 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3, এগুলো যোগ করছি, তো যোগের ক্ষেত্রে সামেশন আমরা ইউজ করব, আর গুণের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, পাই ইউজ করব। এখানে লিমিট দিয়ে দিচ্ছে, যেমন এখন তুমি 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 চলতে থাকবে কত পর্যন্ত, 5 টু দি পাওয়ার n পর্যন্ত। এটা অবশ্যই কার থেকে বড় হবে, 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার 2 চলে যাবে 4 টু দি পাওয়ার n সংখ্যক পর্যন্ত, এটা অবশ্যই বড় হবে। তাহলে এখানে একটা নতুন জিনিস তোমাকে শেখাচ্ছি, যেটা হলো পাই। এই পাই, বড় হাতের পাই, এটা একটা গ্রিক অক্ষর। এই বড় হাতের পাই যখন তুমি দেখতে পাবে, বুঝবে যে সেখানে একের অধিক গুণ আছে বা গুণ করা আছে। আমরা A1 প্লাস A1 ইন্টু A2 ইন্টু A3 এভাবে an সংখ্যক পর্যন্ত গুণ করতে পারবো। আর এখানে লিমিট দেওয়া যায়, লিমিট হলো i ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। আশা করি তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছো। ওকে, নেক্সট যাই, এবার দেখো, যদি আমাদের এ বি বড় হয় 0 থেকে, তবে 1/a লেস দ্যান 1/b হবে। কারণ কি ভাইয়া, তুমি 1 কে যদি 2 দ্বারা ভাগ করো, করে তুমি যদি 1 কে যদি 3 দ্বারা ভাগ করো, 1 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে কি আহ অবশ্যই হাফের থেকে কি হবে, সরি সরি, এখানে এখানে আমি কি ধরে নেই আগে, আমি
এর মান আমি কত ধরবো, এর মান আমি 4 ধরলাম, আর বির মান আমি কত 2, কারণ এর থেকে বি ছোট। তার মানে 1/4, 1/4, এটা মানে কত, 1/4 মানে 0.25, আর 1/2, 1/2 মানে কত, 0.5। তো 0.25 ভাগ 0.5 মানে গ্রেটার দেন, অবশ্যই 0.5 বড়। তার মানে এটা এখানেই বোঝা হচ্ছে যে যদি ছোট সংখ্যাকে দ্বারা ভাগ করা হয় তাহলে বড়টা ছোট হয়ে যায়, আর ছোটটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। এটা এখানে বোঝানো হয়েছিল। এর মান বড় হলেও কি হবে, যখন ভাগ করবে তখন সেটা ছোট হয়ে যাবে, আর বির মান ছোট হলে কি হবে, যখন ভাগ করবে সেটা অবশ্যই বড় হয়ে যাবে মানটা। ওকে, এটাই বোঝানো হয়েছে। সেম ভাবে আমরা এখানে এখানে a টু দি পাওয়ার n গ্রেটার দেন b টু দি পাওয়ার n করতে পারি, ওটা আমরা করতে পারবো, কারণ এর মান তুমি ধরে নেবে, বির মান ধরে নিয়ে কাজ করতে পারবো। ওকে, আমি জাস্ট এগুলো একটু দেখা যাচ্ছি। সেম ভাবে এখানেও ভাগ করলে ওটা সেম হবে, এটাও সেম হবে। আমরা এগুলো একটু একটু করে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই শর্তগুলো তোমরা জানলেই হচ্ছে, একটু করে মাথায় মধ্যে ঢুকে নিবা তাহলেই হয়ে যাবে। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস পড়বো, সেটা হলো মিনস বা মধ্যক বা গড়। মিনস বা মধ্যক বা গড়, এই টপিকটা তোমাদের জন্য মানে হাই ভোল্টেজ একটা টপিক, হাই ভোল্টেজ একটা টপিকস, ঠিক আছে। দেখো, আমাদের মধ্যক বা গড় হলো কয় প্রকার, 3 প্রকার। মধ্যক বা গড় গড় কয় প্রকার, 3 প্রকার। এক নাম্বার হলো যোগাত্মক মধ্যক বা অ্যারিথমেটিক মিন, নামগুলা লিখে দেই। যোগাত্মক মধ্যক বা যোগাত্মক মধ্যক বা অ্যারিথমেটিক মিন, ARI, অ্যারিথমেটিক মিন। যোগাত্মক মধ্যক বা অ্যারিথমেটিক মিন, এটাকে সংক্ষেপে, সংক্ষেপে আমরা এটা দেখতে পারি যে সংক্ষেপে, এত বড় ক্ষেপে এত বড় আমরা না লিখে সংক্ষেপে দেখতে পারি অ্যারিথমেটিক মিন বা AM, বড় হাতের AM। এটা দ্বারা বুঝবো যে এটা হলো যোগাত্মক মধ্যক। এটা কেমন, তোমার যদি দুটো বাস্তব সংখ্যা AB থাকে, এখন A+B/, তুমি 2 করলে যেটা পাবে এটাকেই বলা হয় অ্যারিথমেটিক মিন, বা এটাকে আমরা কি বলবো, অ্যারিথমেটিক মিন বা যোগাত্মক মধ্যক। তো দুইটি সংখ্যার যোগফলের মধ্যক। সেম ভাবে এখন অসংখ্য যদি থাকে, যখন A1+A2+, 3+AN সংখ্যক, তাহলে অবশ্যই তুমি AN দ্বারা ভাগ করবে। হ্যাঁ, এন দ্বারা ভাগ করবে, এটাকে আমরা কি বলবো, যোগাত্মক মধ্যক। এটাকে আমরা বলবো কি, অ্যারিথমেটিক মিন। মানে যতটা সংখ্যা থাকবে, মানে যেটাকে আমরা গড় বলতাম আর কি, ঠিক আছে, যোগাত্মক মধ্যক। যোগ করে অত সংখ্যক দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, যোগাত্মক মধ্যক বা অ্যারিথমেটিক মিন পাবো। এবার আসি গুণাত্মক মধ্যক। গুণাত্মক মধ্যকটা কি, আচ্ছা আমরা এখানে একটু কাজ করে নেই, দেখো এখানে আমরা করতে পারবো। গুণাত্মক মধ্যক হলো গুণ করতে হবে। 2 নাম্বার হলো গুণোত্তর মধ্যক। গুণোত্তর, গুণোত্তর মধ্যক, এটাকে আমরা বলতে পারি যে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক, জিওমেট্রিক, মেট্রিক মিন। এটাকে সংক্ষেপে আমরা কি ডাকি, সংক্ষেপে জিওমেট্রিক, জিএম দ্বারা প্রকাশ করা হয়, জিএম দ্বারা প্রকাশ করা হয়। এটা কেমন ভাইয়া, এটাকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। যদি দুটি বাস্তব সংখ্যা হয়, তোমরা একটু ছোট করে দেয়, তোমরা একটু বুঝে নাও। যদি দুটি বাস্তব সংখ্যা A আর B হয়, যেমন AB যদি এলিমেন্ট অফ রিয়েল নাম্বার হয়, আমরা এখানে লিখতে পারবো AB গুণ করে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, 2 দ্বারা ভাগ করব। যদি n সংখ্যক হয়, যেমন A1, A2, A3, AN যদি হয়, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে আমরা জিওমেট্রিক মিন বলতে পারবো। সেম ভাবে এটাকে আমরা কি বলতে পারবো, এটা যদি রিয়েল নাম্বার আর এর মধ্যে থাকে আর কি, রিয়েল নাম্বার আর এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো A1, A2, AN সংখ্যক পাওয়ারটা কত আসবে, 1/n আসবে। মানে আমাদের পাওয়ার যতটা সংখ্যক আমি গুণ করবো, অত সংখ্যক দ্বারা যদি আমি ভাগ করে দেই, 1/, ওই সংখ্যাটা যদি করি, এটাকে আমরা কি বলবো, জিওমেট্রিক মিন বলবো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো, আমার কথা কি তোমরা ক্লিয়ার? দুইটা হলো 1/2, তিনটা হলো 1/3,
এন সংখ্যক হলে 1/n সংখ্যক হবে, সেগুলোকে গুণ করতে হবে। ওকে, এবার আমরা আসি যে ভাজিত মধ্যক বা গড়। ভাজিত মধ্যক বা গড়, ভাজিত মধ্যক, এটাকে আমরা কি বলতে, এটা হলো 3 নাম্বার, ঠিক আছে, এটা হলো 3 নাম্বার। এটাকে আমরা বলতে পারি যে হারমোনিক মিন। আচ্ছা, হারমোনিক মানে হলো HAR, হারমোনিক, হারমোনিক মিন। হারমোনিক মিন কি ভাইয়া? হারমোনিক মিন একে সংক্ষেপে আমরা সংক্ষেপে সংক্ষেপে কি ডাকতে পারি? সংক্ষেপে ডাকতে পারি এইচ এম বা হারমোনিক মিন। তো দেখো এটা কেমন হয়। তোমার মনে করো A1, A2, A3, এন সংখ্যক পর্যন্ত কি আছে, সংখ্যা আছে, যেগুলোর মান কত, জিরোর থেকে বড়। জিরোর থেকে সবগুলা কি হবে, এটা বড় হতে হবে, এটা বড় হতে হবে। আগেরগুলা কিন্তু বড় না হয় সমস্যা নাই, এগুলা শুধুমাত্র রিয়েল নাম্বার হলেই হয়েছে। এখানে অবশ্যই বড় হতে হবে। যদি জিরোর থেকে বড় হয়, তুমি হারমোনিক মিন বা এইচ এম ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবে যে ওয়ান ডিভাইডেড 1/, কত সংখ্যক, এন সংখ্যক না, তাহলে এখানে তোমাকে ভাগ করে দিতে হবে 1/n ইন্টু 1/A1 প্লাস 1/A2 প্লাস 1/an। তুমি এখান থেকে চাইলে এটাকে একটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারবে যে উপরে এন চলে যাবে, উপরে এন থাকবে ডিভাইডেড, তুমি এখানে 1/A1 প্লাস 1/A2 প্লাস হলো 1/an চলবে। ঠিক আছে, এটা আমরা করতে পারি বা করা যায়, মানে মেন জিনিস হলো এইটা, তুমি এটা মনে রাখলে হচ্ছে। এটাকে বলা হয় হারমোনিক মিন বা ভাজিত মধ্যক বা গড়। ভাজিত মধ্যক, মধ্যকের আর একটা অর্থ হলো গড়। তো ভাজিত মধ্যক বা হারমোনিক মিন আমরা বললে যেন চিনতে পারি যে এরকম করতে হবে। তো এখানে যত এন এর মান যদি 2 হয়, মনে করে A1 A2 আছে, তার মানে কি 1/2 হবে, আর 1/A1 প্লাস 1/A2 হবে। ওকে, এটা আমরা করলে বুঝতে পারবে। এবার আমরা আসি উপপাদ্য। তাহলে আমাদের কিন্তু মোটামুটি যেগুলা বেসিক শর্ত যেগুলা বললাম এগুলা কিন্তু শেষ। এবার আমরা উপপাদ্য সলভ করবো। দেখো উপপাদ্য কি আছে বা উপপাদ্য প্রমাণ করতে হবে আমাকে। আমার প্রথম উপাদ্য আসলে যে যোগাত্মক মধ্যক এবং গুণাত্মক মধ্যকের মধ্যে সম্পর্ক। যোগাত্মক মধ্যক বলতে বা গুণোত্তর মধ্যক বলতে কি বোঝাচ্ছে, যে এখানে অ্যারিথমেটিক মিন, এটাকে আমরা কি বলবো, অ্যারিথমেটিক মিন বা AM। আর এটা হলো গুণোত্তর মধ্যক মানে কি, জিওমেট্রিক মিন বা GM। এই দুটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। সেটা সম্পর্ক স্থাপন করছে কোন উপপাদ্য, উপপাদ্য নাম্বার 1। এখানে কি বলছে যে n সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগাত্তর মধ্যক, যেটাকে আমরা এ বলি, অ্যারিথমেটিক মিন, এদের বা এটাকে শর্টকাটে তুমি ডাইরেক্ট এও বলতে পারবে। ঠিক আছে, এটাকে শর্টকাটে তুমি এইচও বলতে পারবে, এটাকে শর্টকাটে তুমি হলো এও বলতে পারবে, এটাকে শর্টকাটে তুমি জিও বলতে পারবে। তো এখানে আমি ধনাত্মক যোগাত্তর মধ্যক কি, যোগাত্মক, যোগাত্তর মধ্যক, যোগাত্তর বানানটা ভুল গেছে ভাইয়া, যোগোত্তর, যোগোত্তর মধ্যক এদের গুণে, এদের গুণোত্তর মধ্যকের, গুণোত্তর মধ্যক জি অপেক্ষা বৃহত্তর হবে, হতে হবে। মানে কি ভাইয়া, এখানে এম গ্রেটার দেন জিএম হবে। ওকে, এম গ্রেটার দেন, এম গ্রেটার দেন জিএম, অথবা এ গ্রেটার দেন জি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, উপাদান নিতে হবে। উপাদানগুলো না নিলে কি আমি করতে পারবো? আমরা উপাদান নিয়ে করব। তাহলে প্রমাণ শুরু করে দেই আমি, আমার সঙ্গে সঙ্গে তোমরা বুঝে বুঝে প্রমাণগুলো করো, এগুলো আসবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রমাণ। তাহলে ধরি আমাদের উপাদানগুলো নেই, ধরি A1, n সংখ্যক বলছে A1, তাহলে A2, A3 চলবে কত পর্যন্ত, an সংখ্যক পর্যন্ত। এটা কি অসমান ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক, তার মানে কি ধনাত্মক হলে যোগবোধক হয়, ধনাত্মক হলে কি হয়, যোগবোধক, যোগবোধক n সংখ্যক সংখ্যা, n সংখ্যক সংখ্যা। ওকে, কথা কি ক্লিয়ার? এবার আমরা আসি, দেখো তাহলে আমরা ধরে নিলাম এটা, এবার আমরা
তাহলে এখান থেকে অ্যারিথমেটিক মিন বা এ এম ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? অ্যারিথমেটিক মিন এ ইজ ইকুয়াল টু বলতে পারি যে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস চলবে কত পর্যন্ত? এন সংখ্যা পর্যন্ত চলবে। ওকে, তারপর দেখো এখান থেকে আরেকটা কি আছে, এন দ্বারা ভাগ করতে হয়, এটা আমরা শিখে আসলাম অ্যারিথমেটিক মিনের। এবং এবং আমরা আরেকটা জিনিস বলতে পারি যে জিওমেট্রিক মিন বা জি, জি ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি যে A1 A2 A3 ডট ডট এন সংখ্যক গুণ থাকবে, ভাগ করতে হবে কাকে? 1/n দ্বারা ভাগ করতে হবে, মানে পাওয়ার দিতে হবে আর কি। তাহলে আমরা এটা বলতে পারবো না, এখন আমরা এটা কি বলতে পারবো না, আমরা কি জানি যে আমরা যে প্রয়োজনীয় শর্তের মধ্যে পড়ে আসছিলাম যে A1 A2 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে A1 প্লাস A2 ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস A1 মাইনাস 2 ডিভাইডেড হোল স্কোয়ার। দেখো তুমি আলটিমেটলি এখানে কি বলতে পারবে, তুমি A1 A2 তুমি যে গুণ করে পাবে, মনে করো A1 এর মান হলো 5 ধরলা, তুমি A2 এর মান কত তুমি হলো 4 ধরলা, সমস্যা নাই। A1 এটা A2 এটা তুমি ধরে দেখো দেখি, 5 আর 4 কত হয়? 5 আর 4 9, 9 9 থেকে 9 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4.5 হয়। 4.5 এর হোল স্কয়ার করো, আর এইদিকে তুমি 5 থেকে 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দাও, তাহলে কত হবে? 1। তাহলে 1/2 মানে কত? 0.5। 0.5 এর হোল স্কয়ার করো, করে তুমি এই দুটার গুণফল যা আসবে, মানে 5 আর 4 কত? 20 হয়, গুণফল 20। আর এখানে 4.5 এর উপর হোল স্কয়ার করে ওখান থেকে হাফের উপর স্কয়ার তুমি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এখানেও 20 পাবে। করে দেখো, করে দেখো, তাহলে তোমার পাওয়া যাবে। তো আমি ওটাই বলতেছি ভাইয়া, এটা করা যায়। তো এটা তোমরা করে নিবে, বা যদি বিশ্বাস না হয় তুমি করে দেখতে পারো। তাহলে তুমি এটা যদি করতে পারো, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে? এখান থেকে তুমি লিখতে পারবে, আমি একটু এদিক থেকে লেখা শুরু করি। A1 A2, A1 A2, তুমি এই যে যখন এই দুটা জিনিসকে যখন তুমি এক জায়গায় লিখবে বা এক জায়গায় লেখার চেষ্টা করবে, আমরা আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি যে এই যে এখানে তুমি নগণ্য একটা জিনিস পাইলে না, 0.5 এর একটা উদাহরণ দিলাম আমি তোমাকে বা বললাম, 0.5 এর স্কয়ার মানে কি আরো ছোট হয়ে যাবে, নগণ্য হয়ে যাবে। এই নগণ্য জিনিসকে আমরা অ্যাভয়েড করতে পারি। নগণ্য জিনিসকে অ্যাভয়েড করলে আমাদের এটা আমরা করতে পারি। দেখো তুমি যখন এই জিনিসটা থেকে এটা বিয়োগ করতেছো, করলে তুমি এটা মিলাইতে পারতেছো, এটা মিলাইতে পারতেছো না, মানে এটা কত? 4.5 আমি উদাহরণ দিলাম, এটা স্কোয়ার মাইনাস তুমি 0.5 এর উপর স্কোয়ার করলে তুমি এটা সমান পাচ্ছ। কিন্তু তুমি যদি এটা অ্যাভয়েড করো, তুমি যদি এটা অ্যাভয়েড করো এই জিনিসটাকে, তাহলে তুমি এটা একটু হলে তো বড় থাকবে, বড় থাকবে না? আমি বিয়োগ করে ছোট করতেছি, কিন্তু আমার যদি ওই জিনিসটা আমি অ্যাভয়েড করে দেই, নেগলেক্ট করি, তার মানে কি আমি এটা একটু হলেও ছোট পাবো, সরি একটু হলেও বড় পাবো আমি। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারবো না? আমি কি এটা এইভাবে লিখতে পারবো কিনা বলো দেখি, তোমরাই বলো যে এটা লেস দেন আমি এ প্লাস, সরি A1 ডিভাইডেড A1 A1 প্লাস A2 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এটাকে আমি বড় বলতে পারবো না? কারণ একটু হলে তো বড়, মাইনাসটা আমি অ্যাভয়েড করলাম, যেহেতু নগণ্য জিনিস একটু অ্যাভয়েড করলাম, তো একটু হলে তো বড় হবে, ওই জন্য আমি এই চিহ্নটা ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে A1 আর A2 এর ক্ষেত্রে করতে পারলাম, তাহলে আমরা এখন A3 A4 এভাবে করতে পারবো। একই ভাবে A3 A4 গ্রেটার দেন, সরি লেস দেন A3 প্লাস A4 ডিভাইডেড কত? 2 হোল স্কোয়ার। তাহলে এইভাবে তোমার চলতে থাকবে, এভাবে চলতে তুমি এভাবে বের করতে পারবে। সেম ভাবে তুমি যদি এটা জিওমেট্রিক মিনের ক্ষেত্রে বের করলে, এবার তুমি যদি আহ সরি এটা তুমি হলো অ্যারিথমেটিক এর ক্ষেত্রে বের করলে, এবার তুমি জিওমেট্রিক এর হিসাবটা আর একটা নিয়ে আসো তুমি। দেখো এবার আমরা এখান থেকে এই যে এই জিনিসটা যে বের করলাম, আমরা এই জিনিসটা যে বের করলাম, এখানে যে এই জিনিসটা বের করলাম, এই দুটা তুমি এখন গুণ করে দাও দেখি কি আসে। অতএব বা সুতরাং, সুতরাং তুমি এখান থেকে বলতে পারবে যে A1 A2 A3 A4, A3 A4 লেস দেন A1 A2 ডিভাইডেড হোল স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার, এটা তুমি বলতে পারতেছো। কারণ কি
এটা এটার থেকে এটা ছোট, এটার থেকে এটা ছোট, এটার থেকে এটা ছোট, কারণ দুটা গুণ করলে এটা গুণ করলে এটার থেকে বড় হবে, বা এগুলা বড় হবে এগুলা। তো ওটাই তো আমরা আগে শতগুলাতে দেখে আসলাম। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে বা A1 A2 A3 A4 লেস দেন, তুমি এই জিনিসটাকে একটু সাজা গোছা লিখলে তুমি পাবে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 ডিভাইডেড, এটা সমান তুমি পাবে। এটা এটা একই একই জিনিস, এটা পাবে। তো এখন যদি এখন সংখ্যাটাকে তুমি যদি মনে করো আহ এনটা যদি টু, টু স্কোয়ার, টু কিউব এরকম যদি হয়, মানে এখানে এন সংখ্যক আমি ধরে নিছি না, এখানে আমি এন সংখ্যক ধরে নিছি না, তাহলে এন সংখ্যক বা এন এর মানটা যদি এখন এখন এটা হয়, এখন এখন এন সংখ্যাটি সংখ্যাটি কেমন হবে? সংখ্যাটি যদি টু দিলা, টু এর পর স্কোয়ার দিলা, মানে টু দিয়ে তুমি করতেছো, টু কিউব দিলা, চলে থাকবে না? চলে থাকবে। হয় তখন আমরা কি পাবো? হয় তখন আমরা পাবো, তখন আমরা পাই, দেখো দেখি, A1 A4 ডট এন সহ তুমি যদি গুণ করো, তাহলে কত আসবে এখানে? A1 প্লাস A2 প্লাস A3 ডট এন ডিভাইডেড কত? ডিভাইডেড এন, আর পাওয়ার কত আসবে? পাওয়ার আসবে টু দিলাম, তাহলে এখানে থ্রি হবে, সরি এন হবে, এন দিলাম। তাহলে তুমি এখানে এন এর মানটা তুমি 1 2 3 এগুলার জন্য কি হবে, যদি হয় তাহলে এটার জন্য সত্য হচ্ছে, তখন আমরা এটা পাবো কোনটা? মানে এটা পাবো, এখানে টু দিয়ে করা হয়েছে, কোনো সমস্যা নেই, একই জিনিস। ওকে, এবার আমরা আসি, দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা কত, এটা জিওমেট্রিক মিন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা জিওমেট্রিক মিন লেস দেন অ্যারিথমেটিক মিন পাচ্ছি, অথবা জি গ্রেটার লেস দেন এম, এটা লিখলে এ লিখলেও হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এই যে টু এর পর স্কোয়ার কিউব এগুলা যদি না হয়, তখন আমাদের কেমন হবে? তখন এটার জন্য আমাকে একটা প্রমাণ করে দেখাইতে হবে, তাহলে আমার কাজ শেষ। আমরা কয়টা কাজ করলাম? এখানে আমরা জাস্ট ধরে নিছি যে A1 A2 ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, তোমার একটা প্রমাণ করে আমি দেখালাম। এখান থেকে যদি একটা জিনিস আমি বাদ দেবো, একটা জিনিস যদি নেগলেক্ট করি, এই ছোট জিনিসটা, তাহলে আমি কিন্তু এটা লিখতে পারবো। তো এটার মতো করে আমি এই জিনিসটা, এই দুটা জিনিস পাবো, এই দুটা জিনিসকে আমি গুণ করলে আমি এটা পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এবার আসি যে এখন যদি এন সংখ্যাটি এন সংখ্যাটি টু, টু এর পর স্কোয়ার, টু এর পর কিউব তখন হয়েছিল, এবার যদি না হয়, তাহলে তাহলে ধরি ধরি কি হবে? A1 A2 A3 চলবে কত পর্যন্ত? এন পর্যন্ত। তারপর কত হবে? এ আসবে, ডট এ আসবে, চলবে। অর্থাৎ এ সংখ্যাগুলো 8 সংখ্যক বার এ আছে। এখন ভাইয়া এখানে এখানে তুমি বলতে পারবে যে এ সংখ্যাগুলির এ সংখ্যাগুলির এর সংখ্যাগুলিতে আর সংখ্যক বার আর সংখ্যক বার এ আছে, এ আছে, যে জন্য তুমি বলতে পারবে, যে জন্য এন প্লাস আর সংখ্যাটি 2 এর গুণিতক। আমরা এখানে একটা কাজ করছি, দেখো এন সংখ্যাটি যখন এটা যখন না হবে, মানে ওই যে আগেরটাতে আমরা দেখো আগেরটাতে টু স্কোয়ার, টু কিউ ডট ডট এটা হয়েছিল, হওয়ার পর আমরা এটা লিখতে পারছি বা এটা তৈরি করতে পারলাম। এটা যদি না হয়,
দুইয়ের এই সংখ্যক যদি না হয় তখন আমরা এটাকে ধরে নেবো কেমন, ধরে নিছি A1 A2 A3 ডট an এ এ এভাবে চলতে আছে কত সংখ্যক পর্যন্ত, এই সংখ্যাগুলোকে আর সংখ্যক বার এ এর মানে আর সংখ্যক বার এ আছে, যে জন্য n প্লাস আর সংখ্যাটি কি হবে, 2 এর গুণিতক হবে। ওকে, তাহলে আমরা পাই, তাহলে আমরা পাই, তাহলে আমরা কি পাই, A1 A2 A3 ডট an ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমি কত আর সংখ্যক বার ধরছি, মানে a টু দি পাওয়ার আর দিয়ে দিলাম, ঠিক আছে, লেস দেন an দিলাম, প্লাস আর এ তাহলে হবে ডিভাইডেড n প্লাস আর হবে। পাওয়ার কত হবে ভাইয়া, পাওয়ার অবশ্যই n প্লাস আর হবে। এখন এখন কি বুঝতে পারছো, তার মানে এটা যদি না হয় তাহলে অবশ্যই ওটার থেকে আমি আলাদা কিছু ধরতে হবে, আলাদা কিছু কি ধরলাম, A1 A1 A2 A3 এভাবে চলতে আছে কত পর্যন্ত, আর সংখ্যক বার, মানে আর সংখ্যকটা এ আছে, তো ওটার জন্যই আমি এখানে বলতে পারবো তাহলে আটটা, তাহলে আর সংখ্যক বার তার মানে এই পর্যন্ত আছে, থাকার পরও n প্লাস আর সংখ্যক বার 2 এর গুণিতক, তাহলে আমরা মানে থাকার কারণে আমরা লিখতে পারবো এটা, এটার উপর আর গুণ অবস্থা আছে। এর গুণ অবস্থা থাকলে অবশ্যই এখানে তোমাকে আর এটা যখন তুমি নিয়ে আসবে এদিকে অবশ্যই নিয়ে আসতে হবে, নিয়ে আসলে পরে এটা আর দ্বারা কাউন্ট করতে হবে, তখন n প্লাস আর n প্লাস আর হলো। এখান থেকে আমরা এটা বলতে পারি যে A1 A2 A3 ডট an a টু দি পাওয়ার আর লেস দেন, এটা কি হচ্ছে, এই এই জিনিসটাকে তুমি এই কাজটা করতে পারবে যে এন এ প্লাস আর এ ডিভাইডেড n প্লাস আর তুমি করতে পারবে, পাওয়ার কত n প্লাস আর থেকে গেল, এটা তুমি করতে পারবে, কারণ কি তুমি এটা এটা তুমি মনে করো n সংখ্যক এ আর আর সংখ্যক এ, মানে এর মানটা তো এটার মধ্যে রেখে দিচ্ছি, তার মানে এটা যদি তুমি যদি n সংখ্যক বার গুণ করো, এটা যদি আর সংখ্যক বার গুণ করো, করে তুমি যদি যোগ করো তাহলে এটার মানটাই আসবে, একই আসবে, ওই জিনিসটা এখানে করা হয়েছে। তাহলে আমি এটাকে একটু ছোট করে নেই, তোমরা যদি না বুঝতে পারো আবার তুমি একটা প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো ভাইয়া, এখান থেকে আমি লিখতে পারবো A1 A3 ডট ডট an a টু দি পাওয়ার আর লেস দেন a টু দি পাওয়ার n প্লাস আর, a টু দি পাওয়ার n প্লাস আর। তো এখান থেকে সূচকের নিয়ম অনুসারে এ আর ইন্টু এ এন ইন্টু এ আর, তাহলে এ আর ওইভাবে কোথায় কেটে চলে গেলে এখানে থাকবে কি, এখানে থাকবে A1 A2 A3 ডট ডট an লেস দেন a টু দি পাওয়ার n থাকতেছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা এখান থেকে লিখতে পারবো ভাইয়া এরকম যে A1 A2 A3 ডট an, এই এনটাকে তুমি যদি এদিকে পার করে দাও তাহলে কি হবে, 1/n হবে, 1/a লেস দেন a। এখন এইটাকে তুমি কি বলতে পারো, এটাকে তুমি জিওমেট্রিক মিন লেস দেন অ্যারিথমেটিক মিন বলতে পারো। তাহলে এখান থেকে আমাদের সিদ্ধান্ত উপনীত হলাম যে আমরা এন সংখ্যক ধনাত্মক এন সংখ্যক অসমাধনাত্মক সংখ্যার যোগোত্তর মধ্যক এর মধ্যে গুণোত্তক মধ্যক অপেক্ষা বৃহত্তর, এটা আমরা বলতে পারবো। তুমি শেষে যাই এই লাইনটা লিখে দেবা, তাহলে তোমার শেষ, তোমার যেহেতু জায়গাটা আমি লিখলাম না। ওকে, বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটটা দেখি। নেক্সট আমাদের কি আছে, আমাদের দেখো উপপাদ্য নাম্বার 2, দেখাও যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন, মানে আমাদের যে যোগাত্তর বড় হবে তার থেকে ছোট কে হবে, গুণোত্তর তার থেকে ছোট হবে কোনটা, ভাজিত মধ্যক বা গড়টা হারমোনিক মিন, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা খুবই সহজ বা ছোট, আমরা একটু প্রমাণ করে দেখবো, ঠিক আছে। দেখো, এটা প্রমাণ করতে গেলে তোমাকে কি জিনিস জানতে হবে একটু বলি, দেখো, দেখাও যে প্রমাণটা চলে আসি তাহলে,
প্রমাণে চলে যাই। আমরা কি জানি যে অ্যারিথমেটিক মিন মানে কত, a1 a2 প্লাস a3 চলবে কত পর্যন্ত, an সংখ্যক পর্যন্ত, ডিভাইডেড n দ্বারা ভাগ হবে। এটা কার থেকে বড় হবে? এটা অবশ্যই a1, এটা আমরা আগের উপপাদ্যে প্রমাণ করলাম। তাহলে a2 an সংখ্যক পাওয়ার কত, 1/n। এটা আমরা আগের উপপাদ্য একইটা প্রমাণ করলাম যে অ্যারিথমেটিক মিনের থেকে জিওমেট্রিক মিনটা বড়, শুধুমাত্র এখানে হারমোনিক মিনটা বড় দেখালে কাজ শেষ। তাহলে এটার থেকে এটা বড়। তাহলে ভাইয়া আমি এখান থেকে এটাকে আমি 1 নাম্বার দিতে পারি। এটাকে আমি 1 নাম্বার দিলাম। 1 নাম্বার দিলে আমি এখন a1 a2 আর a3 বা an এর পরিবর্তে থেকে আমি 1/a1 1/a2 1/a3 যদি আমি বসাই, তাহলে আমার কি হবে? আমি এখানে বলতে পারো যে 1 নং এ 1 এ a1 a2 an এর পরিবর্তে 1/a1 1/a2 1/a3 1/n বসে পাই। আমি বসালে কি পাবো ভাইয়া? একটু এখানে দেখাই। বসালে আমরা এইরকম সমীকরণ পাবো না? যে কেমন, দেখো দেখি তুমি। তাহলে অতএব আমি পাচ্ছি কি, 1/a1 প্লাস 1/a2 চলবে কত পর্যন্ত, 1/n পর্যন্ত, ডিভাইডেড কত, n আসতেছে, গ্রেটার দেন কত, এটা বসালে কত, 1/a1 1/a2 চলবে কত, 1/an পর্যন্ত, পাওয়ার কত ভাইয়া, পাওয়ার 1/n। এটা এই পর্যন্ত আমি পাচ্ছি, খালি মান চেঞ্জ করছি, খালি 1/a1 a2 এভাবে বসাচ্ছি। তাহলে ভাইয়া তুমি যখন এখন তুমি বলতে পারবে এই জিনিসটা, এখন বলতে পারবে, দেখো দেখি এনটা কি হচ্ছে বলো দেখি। আমি যদি এই পাশ থেকে এটা যদি আমি পার করে দেই, আচ্ছা এই পেজে যাই, আমি যদি এটা পার করে দেই, দেখো, বা বা আমি যদি আড়াআড়ি যদি আমি গুণ করে দেই, বা এই কাজটা যদি আমি করি, তাহলে কেমন হবে? এখানে 1/a1 a2 a1 a2 a3 আমি যদি আড়াআড়ি গুণ করে দেই, আমি যদি, এটা মানে কি a1 a2 a3 an সংখ্যকের উপর 1/n আছে পাওয়ারটা যদি আমি আলাদা করি, তাহলে এইদিকে 1 এর উপর পাওয়ার 1/n আছে, আমরা এটা জানি। যদি আমি আড়াআড়ি গুণ করি, তাহলে কি এটা এখানে চলে যাবে, এখানে কোথায় যাবে দেখো, একটু ক্যালকুলেশন করে দেই। এটা হলো এখানে চলে আসবে, এখানে আসবে, আর এটা এইদিকে যাবে, আর এটা এখানে নিচে চলে আসবে, তাই না? আমি সেই কাজটাই করবো, দেখো আড়াআড়ি গুণ করে দিলে আমার কি আসবে, a1 a2 a3 an আর পাওয়ার কত, 1/n এ থাকবে। তাহলে এইদিকে থাকতেছে কে, আড়াআড়ি গুণ করার পর এইদিকে থাকতেছে আমাদের, উপরে চলে যাচ্ছে an, নিচে চলে আসতেছে কি, 1/a1 প্লাস 1/a2 1/an, এটা আমার নিচে চলে আসতেছে, শুধুমাত্র আড়াআড়ি গুণ করে নিলাম। তাহলে ভাইয়া তুমি এখান থেকে বলতে পারবে এটা মানে কি, এটা মানে কি আমরা কি বলতে পারবো? আচ্ছা এটাকে আমি 2 নাম্বার দিই, আমি পরে বলতেছি। এটাকে আমি 2 নাম্বার দিলাম, ঠিক আছে। তাহলে 1 ও 2 হতে আমরা কি লিখতে পারবো? 1 ও 2 হতে পাই, দেখো এই জিনিসটা তোমার এটার থেকে বড় হচ্ছে। আবার তুমি এখানে বলছো যে এই জিনিসটা থেকে বড় কে, এই জিনিসটা বড় বলছো তুমি। তাহলে তুমি 1 ও 2 হতে তুমি কি লিখতে পারবে? লিখতে পারবে যে a1 প্লাস a2 প্লাস a3 an ডিভাইডেড n। এখান থেকে বড় কে হচ্ছে, বড় হচ্ছে a1 a2 a3 an এর পাওয়ার কত, 1/n বড় হচ্ছে। আবার এর থেকে সরি, এর থেকে ছোট কে, এইটা। তাহলে এটার মান কত, 1n ডিভাইডেড 1/a1 প্লাস 1/a2 1/an। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এটার মান কত, এটার মান অ্যারিথমেটিক মিন, এটার মান কত, জিওমেট্রিক মিন, এটার মান কত, হারমোনিক মিন। এটাই আমার প্রমাণিত। ওকে, আমরা কি আমি পারবো না? ওকে, ঠিক আছে।
এবার আসছে আমাদের উপপাদ্য 5। উপপাদ্য 5টা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, এবার পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে করব। যারা এই ক্লাসটা করতেছো, ইউটিউবে থাকবে অবশ্যই যারা করবে, এই যে 26 সালে যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষাটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সামনে তো আছেই। এটা 20 সালে আসছিল, 22 সালে আসছিল, এটা 20 সাল 22 সালে আসছিল ন্যাশনাল ভার্সিটিতে। প্রমাণটা আমাদের কি, যদি এ বি গ্রেটার দেন 0 এবং এ ইজ নট ইকুয়াল বি হয়, মানে এ আর বি কখনো সমান হবে না, তবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম গ্রেটার দেন এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এম, যখন এম এলিমেন্ট ইজ নট এলিমেন্ট 0 1, মানে এম এর মানটা 0 1 ব্যতীত, এম এর মানটা 0 এবং 1 ব্যতীত, তুমি 0 বসালে তো পুরোটাই 0, মানে 1 হয়ে যাবে, আর 1 বসালে যা আছে তাই। তো 0 আর 1 ব্যতীত যা সংখ্যা থাকবে, যা সংখ্যা থাকবে সবার জন্য এটা শর্ত হবে, এই জিনিসটা শর্ত হবে, এই জিনিসটা শর্ত হবে। আর যদি 0 থেকে ছোট বড় এবং 1 থেকে যদি ছোট এই সংখ্যক যদি থাকে এম এর মান, মানে পাওয়ার যদি ওই সংখ্যক হয়, তখন তোমার সত্য হবে কোনটা, এইটা। তাহলে এরা দুটো আমাকে প্রমাণ করতে হবে গাণিতিক ভাবে, আমরা সেটা প্রমাণ করব। তাহলে আমরা শুরু করি। আমরা জানি, আমরা কি জানি, যে এ টু দি পাওয়ার এম, এগুলো আমরা প্রয়োজনীয় শর্তের মধ্যে বলেছিলাম, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম ডিভাইডেড 2, এটা ইকুয়াল আমরা কি জানি, একটা হলো এর উপপাদ্য আছে, বা এর হলো তোমরা আর একটা সিস্টেম করতে পারো, আমি এই পেজে দেখাচ্ছি, বা এখানে আমি ছোট করে করতে পারি, কোনো সমস্যা নেই। এটা ইকুয়াল আমরা লিখতে পারি হাফ, আমরা সূত্র ইউজ করবো তো এই জন্য লিখতে পারবো হাফ এ বাই এ প্লাস বি বাই 2 প্লাস এ মাইনাস বি বাই 2, এর পাওয়ার কত, এর পাওয়ার আসবে এম, প্লাস এ প্লাস বি বাই 2 মাইনাস এ বাই বি বাই এ মাইনাস বি বাই 2, পাওয়ার কত আসবে, এর পাওয়ার আসবে এম। তুমি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইড 2, এই মানটা যেটা আসবে তুমি ধরে বসাবা, সেম এই মানটাও সেটাই আসবে। তুমি এইটাকে 1 নাম্বার দিতে পারো, এটাকে আমরা 1 নাম্বার দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকটা কাজ করতে পারি, দেখো আমরা কি এখন, যেহেতু এ মাইনাস বি বাই 2, কারণ কি ভাইয়া, তুমি দুটা সংখ্যার বিয়োগফল করে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই সেটা ছোট হবে এ প্লাস বি বাই 2 থেকে, তাই হয়েছে। তাহলে সেহেতু সেহেতু ওয়ানের ডান পক্ষ ডান পক্ষের ডান পক্ষের দুটি অংশ কি হবে, দুটি অংশকে এ মাইনাস বি বাই 2 এর ঊর্ধ্বক্রমে সাজাবো আর কি, ঊর্ধ্বক্রমে বিস্তৃতি বিস্তৃতি করে পাই। মানে আমরা যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এটা যেমন বিস্তৃতি করে জানি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেম ভাবে এটারও আমরা ঊর্ধ্বক্রমে বিস্তৃতি করব। ওকে, বিস্তৃতি করে পাই। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম ডিভাইডেড 2 ইকুয়ালটা আমরা লিখতে পারবো কি, এ প্লাস বি বাই 2 এর পাওয়ার কত, পাওয়ার এম, প্লাস এম ইন্টু এম মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ প্লাস বি বাই 2 এম মাইনাস 2 এম মাইনাস 2, এটা লিখতে পারতেছি। এর সাথে থাকবে আরেকটাকে এ মাইনাস বি বাই 2 1। ওকে, এটা আমরা লিখতে পারবো 1 তো না, এখানে 2 হবে, যেহেতু এখানে কত হয়েছে 2 হয়েছে, এখানে 2 হবে। ওকে, তাহলে 2 হয়েছে। সেম ভাবে প্লাস আর কি লিখতে পারবো, তো আমি লিখতে পারবো এম ইন্টু এম মাইনাস 1 এম মাইনাস 2 এম মাইনাস 3 লিখতে পারবো।
ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। এর সাথে কে থাকবে? এর সাথে থাকবে হলো a+b/2 হোল টু দি পাওয়ার m-4 a-b/2 হোল টু দি পাওয়ার 4 প্লাস চলতে থাকবে অসীম পর্যন্ত। এটার নাম্বারটা দিচ্ছি আমি 2 নাম্বার। দেখো এটা একটা ধারা বা এটা একটা হলো ক্রম। আমরা সূত্র এগুলা জানি, এগুলা করতে পারবো আমরা, আশা করা যায়। যেমন কেমন করে, যে a টু দি পাওয়ার m+b টু দি পাওয়ার m ডিভাইডেড 2 যদি এটা থাকে, তাহলে এটার প্রথম পদটা কেমন হবে? a+b/2 হোল টু দি পাওয়ার m প্লাস দ্বিতীয় পদটা কেমন হবে? m × m-1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু a+b/2 m পাওয়ার হোল টু দি পাওয়ার m-2 ইন্টু a-b/2 হোল স্কোয়ার দ্বিতীয় পদ। তৃতীয় পদটা কেমন হবে? যে m × m-1 m-2 m-3 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। চারটা পদ আছে, জন্য চারটা ফ্যাক্টোরিয়াল। এখানে তিনটা পদ ছিল, সরি দুইটা পদ ছিল, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে হলো a+b/2 যেখানে যা থাকবে ফ্যাক্টোরিয়াল তাই বিয়োগ হবে m-4, অর্থাৎ এখানে আবার পাওয়ার 4টা চলে আসবে। তাহলে আমরা এটা ওই ধারা থেকে লিখতে পারি। এখন আমাদের শর্ত কি বলছিল? আমাদের শর্ত বলছিল এখানে যে প্রথম শর্তে m ইজ নট ইকুয়াল 0, 1 হতে, সরি, m এলিমেন্ট নট ইজ নট এলিমেন্ট 0, 1 হতে হবে। তার মানে কি, আমি এটা প্রমাণটা পাবো। তার মানে আমি সেটাই শর্তটা প্রয়োগ করবো। তাহলে শর্ত 1, 1 নাম্বার শর্তের মধ্যে যদি m এলিমেন্ট অফ 0, 1 হয়, তবে 2 এর ডান পক্ষ কি হবে? সবসময় যোগবোধক হবে, সব সময় যোগবোধক হবে। মানে ব্যাপারটা কি ভাইয়া, তুমি যদি এই 2 এর মধ্যে এখানে কি বলছো, 0 আর 1 ছাড়া যদি অন্য কিছু যদি হয়, মানে অন্য কিছু যদি হয়, তাহলে কি হবে? ডান পক্ষ কোনটা? এটা ডান পক্ষটা এইটা না, এটা 2 নাম্বার। ডান পক্ষ কি হবে? যদি 0 আর 1 ব্যতীত যদি বাকি কিছু হয়, তাহলে অবশ্যই এগুলা সবগুলা কি হবে? সবগুলা, দেখো এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 4 আছে, সবগুলা কি জোড় না? পাওয়ার জোড়। তাহলে তুমি যখন এ আর বির মান যখন বসাবে, সবগুলা যখন যোগ বোধক মানে পজিটিভ আসতে বাধ্য, কারণ জোড় আছে। পাওয়ার 4, 2, 4, 6 থাকলে কি হয়? যোগ বোধক জোড় হয় না? তো জোড় থাকলে অবশ্যই পজিটিভ আসবে। ওই কথাটা এখানে বলা হয়েছে, তো যোগ বোধক হবে। তো যোগ বোধক হলে তখন আমরা লিখতে পারবো, সুতরাং তখন হবে কি, সুতরাং a টু দি পাওয়ার m+b টু দি পাওয়ার m ডিভাইডেড 2 গ্রেটার দেন a+b/2 হোল টু দি পাওয়ার m। তাহলে এটা আমরা পাইলাম এক নম্বর শর্তের জন্য। তাহলে 2 নম্বর শর্তের জন্য আরেকটা কি আছে? আরেকটা কি বলছে, যে 0 আর 1 এর মধ্যে হবে। যদি 0 আর 1 এর মধ্যে m এর মানটা হয়, তবে তবে কি হবে? তবে আমাদের আহ, ডান পক্ষের, তবে 2 এর, মানে সমীকরণ নাম্বার 2 এর ডান পক্ষের প্রথম পদটি ব্যতীত, প্রথম পদটি ব্যতীত সকল পদ বিয়োগ বোধক হবে, সকল পদ বিয়োগ বোধক হবে। তখন আমরা এই শর্তে কি লিখতে পারবো? এই শর্ত আমরা লিখতে পারবো, সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং a টু দি পাওয়ার m ডিভাইডেড 2 লেস দেন a+b/2 হোল টু দি পাওয়ার m। এটাই হলো আমার প্রমাণিত। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এবার আমরা আসি নেক্সট। তাহলে এবার আমরা দেখব কি, কোশির অসমতা। ওকে, এটা আমাদের বইয়ের উপপাদ্য নাম্বার 9। তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের উপপাদ্য নাম্বার 9 আছে কোশির অসমতা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট। এটা মোটামুটি 11, 16, 23 অনেক সালে আসছে। তো 11 আসছে, 16 আসছে, 23 আসছে। তো এই উপপাদ্যটা তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে এবং খুবই সহজভাবে প্রমাণ করবে, এবং ছোট, বেশি বড় না, খুবই ছোট। ওকে, তো শুরু করি ভাইয়া। দেখো,
এখানে কি বলছে, এখানে বলছে হলো যে যদি A1 A2 A3 n সংখ্যক এ থাকে আর কি, এবং B1 B2 BN মানে BN সংখ্যক যদি থাকে, এগুলা তুমি যদি গুণ করো, বা এগুলা যদি গুণ করে মানে A1 A2 A2 B2 AN BN করে যদি আর হোল স্কোয়ার করো, এর মানটা যেটা আসবে, এটা কার থেকে লেস দ্যান ইকুয়াল A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস ডট ডট AN স্কোয়ার, মানে তুমি আলাদা করে যদি তুমি স্কোয়ার করে গুণ করো, তাহলে ওটা ওটা সমান হবে অথবা ওটার থেকে ছোট হবে। এই কথাটা এখানে বলছে বা বের করতে হবে। তাহলে অবশ্যই আমাকে A1 A2 B1 B2 এগুলো ধরে নিতে হবে, আমি সেগুলো ধরে নিব। দেখো প্রমাণ, প্রমাণ কি, সমস্ত বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যা ল্যামডা, তারপর কি AI BI। এখন আমরা এগুলাকে ডিনোট করব, যেখানে যেখানে I is equal to 1 2 ডট n পর্যন্ত। ওকে, এটা আমরা বলতে পারি। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারবো, এর জন্য আমরা লিখতে পারবো কি, A1 ল্যামডা, একটা এখানে ল্যামডাটা ইস মানে স্কেলার মান হিসেবে এখানে ব্যবহার করা হবে। তো A1 ল্যামডা প্লাস B1 হোল স্কোয়ার প্লাস A2 ল্যামডা B2 হোল স্কোয়ার AN ল্যামডা BN স্কোয়ার। এটা কার থেকে বড় হবে, এটা অবশ্যই, একটু ছোট করে নিচ্ছি দেখো, এটা অবশ্যই তোমার অবশ্যই জিরোর থেকে বড় হবে। কারণ কি ভাই, এগুলো সবগুলো বর্গ আছে না, এর মান তুমি ধনাত্মক নাও ঋণাত্মক নাও, বীর মান ধনাত্মক নাও ঋণাত্মক নাও, যা নাও নাও সমস্যা নাই, কিন্তু এর ভিতরে স্কোয়ার আছে, মানে স্কোয়ার করলে তুমি ধনাত্মকটা ধনাত্মক থাকবে, ঋণাত্মকটাও ধনাত্মক হবে অবশ্যই, তাহলে জিরোর থেকে এটা বড় হবেই। এবার আমরা আসি, বা এখান থেকে আমরা লিখতে পারবো কি, A1 স্কোয়ার, তুমি এটা A+B হোল স্কোয়ার সূত্র, A+B হোল স্কোয়ার সূত্র, A+B সবগুলো তুমি যদি A+B হোল স্কোয়ার সূত্র ফেলাও, তাহলে তুমি এখান থেকে পাবে A1 স্কোয়ার A2 স্কোয়ার, তারপর কি হবে ডট AN স্কোয়ার পাবে। কারণ কি A স্কোয়ার পাবে, এর সাথে কি থাকবে, ল্যামডা থাকবে। দেখো দেখি, ল্যামডা স্কোয়ার থাকবে। তুমি এটাকে যদি A কল্পনা করো, এটাকে তুমি যদি B কল্পনা করো, তার মানে কি A+B হোল স্কোয়ার, তার মানে A স্কোয়ার প্লাস 2A+B স্কোয়ার, মানে কি A1 ল্যামডা হোল স্কোয়ার A2 ল্যামডা হোল স্কোয়ার A3 ল্যামডা হোল স্কোয়ার, এরকম আসবে। তো আমি সবগুলো একসঙ্গে কমন নিলাম, নিয়ে এরকম বাইরে ল্যামডা স্কোয়ারটা বের করে দিলাম। তারপর দেখো 2AB ছিল, তাহলে 2 আমি কমন নিতে পারবো এখান থেকে AB, তাহলে A কোনটা, A1 B1, মানে A1 ল্যামডা, তাহলে ল্যামডাকে বাইরে আমি কমন নিতে পারবো, আমি নিচ্ছি A1B1 প্লাস A2B2 প্লাস ডট 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 AN BN, আর ল্যামডাটা ছিল, ল্যামডাটাকে আমি বাইরে বের করে দিলাম, এই তো। ওকে, প্লাস তারপর B স্কোয়ার ছিল, তার মানে এখানে আমি বলতে পারবো যে B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস ডট 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 চলবে কত পর্যন্ত, BN স্কোয়ার পর্যন্ত চলবে। আর এই মানটা কত হবে, জিরোর থেকে অবশ্যই বড় হবে। তাহলে আমি জিরোর থেকে অবশ্যই বড় বসাবো, তাহলে আমার কাজ শেষ এখানে। ওকে, জিরোর থেকে বড় বসাইলাম। এবার দেখো ভাইয়া, তুমি আর কি করতে পারবে, এই যে A1 স্কোয়ার A2 স্কোয়ার, এটাকে তুমি একটা, যেহেতু অনেক লাইন, দেখো আমার দুটো লাইন লাগছে, আমি এটাকে সংক্ষিপ্ত রূপে লিখতে চাই। সংক্ষিপ্ত লিখলে আমি লিখতে পারবো এভাবে, যে এই জিনিসটাকে আমি A লিখি, বড় হাতের A, তাহলে A স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এই যে A1B1, এটাকে আমি কত দিব, এটাকে আমি সি দিতে পারি, সমস্যা নাই, তাহলে সি ল্যামডা দিলাম, প্লাস এটাকে বড় হাতের বি দিলাম, বি স্কোয়ার। ওকে, লেস দ্যান ইকুয়াল জিরো। যেখানে তুমি এখন বলে দিতে পারবে যে যেখানে এ ইজ ইকুয়াল টু, আমি কি লিখছি, A1 স্কোয়ার A2 স্কোয়ার ডট 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 AN স্কোয়ার। আবার বি ইজ ইকুয়াল টু, আমি কি লিখছি, বি ইজ ইকুয়াল টু B1 স্কোয়ার B2 স্কোয়ার প্লাস ডট ডট BN স্কোয়ার।
আর সি ইজ ইকুয়াল টু কি লিখছি ভাইয়া, সি ইজ ইকুয়াল টু লিখছি a1 b1, a1 b1, a2 b2 ডট an bn, এটা আমি লিখতে পারবো। ওকে, তারপর এবার আসি দেখো, এই যে এটাকে আমি এখন কত ধরে নেব, এটাকে আমি 1 নাম্বার ধরে নেব। আমি একটু ধরে নেই, এই যে সাংকেতিক দিয়ে লিখলাম এটাকে আমি 1 নাম্বার ধরে নিলাম। তাহলে 1 নং কে, তাহলে 1 নং এর উভয় পাশে, 1 নং এর উভয় পাশে a স্কয়ার দ্বারা ভাগ করে পাই, a স্কয়ার দ্বারা ভাগ করে, a স্কয়ার দ্বারা ভাগ করে পাই। ভাগ করলে আমার কি হয় ভাইয়া, দেখো দেখি, a স্কয়ার দ্বারা ভাগ করলে এখানে a স্কয়ার শুধুমাত্র ল্যামডা স্কয়ার থাকবে, এখানে c বাই a স্কয়ার আসবে ল্যামডা। আমি ওইভাবেই এখন লিখবো, দেখো তাহলে এখানে পাচ্ছি কি ল্যামডা স্কয়ার প্লাস 2c বাই a স্কয়ার ল্যামডা প্লাস এখানে b স্কয়ার বাই a স্কয়ার আসবে, b স্কয়ার বাই a স্কয়ার। এখানে তো লেস দ্যান ইকুয়াল 0, গ্রেটার দ্যান ইকুয়াল 0 আছে, যেখানে আমি বলতে পারবো a স্কয়ার ইজ নট ইকুয়াল 0, কারণ এটা 0 হলে তো আমার অসুবিধা হয়ে যাবে, কারণ এখানে 0 বসালে অসংজ্ঞায়িত। ওকে, তাহলে এবার আমি কি করতে পারি দেখো, ল্যামডা স্কয়ার, আচ্ছা 2c বাই a স্কয়ার ল্যামডা, আমি কি ল্যামডার এটা ল্যামডার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারি না? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে আমি যদি এখানে c বাই a স্কয়ার দিতে পারি, c বাই a স্কয়ার দিতে পারি, তাহলে আমার হয়ে যাচ্ছে। আমি এটা বাইরে বিয়োগ করে দিব, সমস্যা নাই। তাহলে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস c বাই a স্কয়ার হোল স্কয়ার করে দিলাম। কোনো প্রবলেম? সি বাই এ স্কয়ার কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই, কারণ এটা তো কেটে চলে যাচ্ছে, আগে যেরকম আছে সেরকমই। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ল্যামডা প্লাস সি বাই এ স্কয়ার হোল স্কয়ার, আর এইদিকে লিখতে পারবো আমি প্লাস, এই দুটা যদি আমি লসাগু করে দেই ভাইয়া, তাহলে এখান থেকে আমার আসবে এ টু দি পাওয়ার 4 আসবে, আর এদিকে আসবে হলো এ স্কয়ার বি স্কয়ার আসতেছে, এ স্কয়ার বি স্কয়ার আসতেছে, আর মাইনাস সি স্কয়ার আসতেছে, লেস দ্যান ইকুয়াল, সরি গ্রেটার দ্যান ইকুয়াল 0, লেস কেন, গ্রেটার দেন ইকুয়াল 0। এটাকে আমি কত নাম্বার দেবো, এটাকে আমি 2 নাম্বার দেবো, এটাকে আমি 2 নাম্বার দিলাম। তাহলে এবার দেখো, তুমি ল্যামডাটা কি তোমার স্কেলার না? ল্যামডার মানটা যে কোনো কিছু হতে পারে, ল্যামডা এর সমস্ত মানের জন্য দুইটা তখনই সত্য হবে। আমি এখন এটা লিখতে পারবো যে ল্যামডা, এই যে ল্যামডা ছিল, এই ল্যামডা এর সমস্ত মানের জন্য সত্য যখন এই যে ভাইয়া এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা দেওয়ার পর, এটা তখন কি হবে, 0 থেকে যদি বড় হয়। তাহলে তুমি যদি এখানে একটা জিনিস দেখো যে ল্যামডা এর সমস্ত মানের জন্য 2 সত্য, দুইটা তখনই সত্য হবে যখন তুমি এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। এখানে যদি তোমার নেগেটিভ আসে বা এটা তোমার যদি মানে অন্য তাহলে কি সত্য হবে? হবে না। তাহলে আমি কি করব দেখো, এটা তো নেগেটিভ আসার সম্ভাবনা না, তার মানে আমরা এখানে বলতে পারি যে যদি এই জিনিসটা যদি পজিটিভ হয় বা 0 থেকে যদি বড় হয়, তাহলেই কিন্তু আমার এটা আমরা পজিটিভ করতে পারবো আর 0 থেকে বড় করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ল্যামডা এর সমস্ত মানের জন্য, ল্যামডা এর সমস্ত মানের জন্য, ল্যামডা এর সমস্ত মানের জন্য 2 নম্বরটা, 2 নং সত্য হবে। সত্য যখন কি, যখন হলো এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 লেস দ্যান ইকুয়াল 0। তাহলে এখানে তুমি বলতে পারবে যে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার লেস দ্যান ইকুয়াল 0, যেখানে এ টু দি পাওয়ার 4 ইজ নট ইকুয়াল 0। অথবা এখানে 0 না দিয়ে আর একটা কাজ করতে পারো, এটা 0 থেকে তুমি বড় দাও, তাহলে হয়ে যাচ্ছে, একবারে কাজ শেষ, 0 থেকে বড় দিলা। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি এ স্কয়ার বি স্কয়ার লেস দ্যান ইকুয়াল সি স্কয়ার, এটা তুমি লিখতে পারতেছো। তার মানে এখান থেকে লেখা যায় কি সি স্কয়ার লেস দ্যান এ স্কয়ার বি স্কয়ার, দেখা যায় না? এখন তুমি এ স্কয়ারের মান কি ধরে নিয়েছিলা, বি মানে এ এর মান কি ধরে নিয়েছিলা, বি এর মান কি ধরে নিয়েছিলা? এই যে দেখো দেখি, এখানে তুমি বির মান এটা ধরে নিয়েছিলা, সির মান এটা ধরে নিয়েছিলা, এর মানটা কি ধরে নিয়েছিলা, এর মানটা এ স্কয়ার এ টু স্কয়ার এগুলো ধরে নিয়েছিলা। তাহলে আমি
এটা আমি এখন এভাবে করতে পারবো, দেখো। আমি এখন মানটা বসে দিব, এটা একটু ছোট করে এখানে মানটা বসার চেষ্টা করি। দেখো আমি যদি মানটা বসাই তাহলে সি স্কোয়ার, তাহলে সির মানটি কত? সির মানটা এ বি প্লাস বিসি, মানে A1 B1 A2 B2 এরকম ছিল না? তাহলে আমরা লিখতে পারবো কি A1 B1 প্লাস A2 B2 ডট ডট প্লাস AN BN। এটা পাওয়ার কত আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। লেস দ্যান ইকুয়াল এ স্কোয়ার, তার মানে কত? A1 স্কোয়ার A2 স্কোয়ার প্লাস ডট AN স্কোয়ার, পাওয়ার কত? স্কোয়ার। ওকে, স্কোয়ার A স্কোয়ার B স্কোয়ার। ওকে ভাইয়া, এটা আমরা করতে পারবো। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি ভাইয়া, দেখো A1 স্কোয়ার A2 স্কোয়ার, A1 স্কোয়ার A2 স্কোয়ার, এটাকে আমরা হলো আহ A স্কোয়ার ধরে নেব, তাহলে আমার মিলবে। এটাকে আমি B স্কোয়ার ধরে নেব, তাহলে মিলবে। দেখো, তাহলে তুমি এখানে এটা স্কোয়ারটা দেওয়া লাগবে না, তাহলে দশমিক এসে যাবে, তখন তুমি ভেজালে পড়ে যাবা। তাহলে ইনটু, এখানে আমি বলতে পারবো B1 স্কোয়ার B2 স্কোয়ার ডট 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 BN স্কোয়ার। ওকে, এই কাজটা আমি করতে পারবো বা এটা করা সম্ভব। তাহলে এইটাকে আমি কি দিলাম? দেখো দেখি এইটা তোমার কি ওই ওটার সাথে মিলছে? যে তুমি এই যে এখানে এটা ধরে নিছিলা, বা এটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, এটার সাথে কি মিলছে আমার? অবশ্যই মিলছে, দেখো এটা মিলে গেছে। তার মানেটা কি? তার মানেটা আমরা এখানে বলতে পারি যে এটা প্রমাণিত। কিন্তু এখানে আরেকটা জিনিস বলছে, দেখো এটা, এখানে যদি সমতাটি গ্রহণযোগ্য হবে এবং এবং সেট দ্বয় সমানুপাতিক হবে। তাহলে যদি সমানুপাতিক হয়, এখানে যদি সমানুপাতিক হয় তাহলে তোমাকে আরেকটা জিনিস দেখাতে হবে, সমানুপাতিক হলে তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এটার জন্য আমি আরেকবার কাজ করতে পারি। তাহলে এটা হলো আমার কার মতো? এটা হলো আমার একের মতো। আমি যে 1 নাম্বার যে সমীকরণটা দিয়েছিলাম, তাহলে ওটার মতো এখানে। বা এটা আমরা 3 নাম্বার দিতে পারি, এটাকে আমরা 3 নাম্বার দিতে পারি, সমস্যা নেই। 3 নাম্বার দিলাম, বা প্রমাণিত, বা ওখান থেকে তুমি যদি ওটা না বলতো যে সেটটি কি হবে, যে সেটটি সমানুপাতিক যদি না হয়, তখন তুমি ওখান থেকে প্রমাণ করে দিতা। যদি এখন বলছে, তার মানে আবার একটা প্রমাণ করতে হবে। তাহলে ধরি সেট দ্বয় সেট দ্বয় সমানুপাতিক, সেট দ্বয় সমানুপাতিক, এবং কি হয়েছে, এবং A1/B1 সমানুপাতিক হলে A1/B1 হবে, A2/B2 হবে। তাহলে চলো ডট ডট AN/BN হবে। কেন? আমরা জানি না সমানুপাতিক হলে তার সমান হয়। তুমি যদি এটা ইজুকাল টু, এখন তুমি একটা কে ধরে নাও, তার মানে কি A1 ইজুকাল টু B1 কে, A2 ইজুকাল টু B2 কে, এরকম চলবে। তাহলে এইটাকে আমি কি করলাম, এটাকে আমি হলো 4 নাম্বার ধরে নিলাম। ওকে, 4 নাম্বার ধরে নিলাম। ধরি যে 4 নাম্বার, ধরি ধরি এটা হলো 4 নাম্বার। ওকে, তাহলে আমি এখন 3-এর সাহায্যে কি করব? 3-এর সাহায্যে বলতো আমি এখন এখানে এই 4-এর সাহায্যে এটা দেখাই। 4-এর সাহায্যে আমি এখানে একটা কাজ করতে পারি, যে 4-এর সাহায্যে 3-এর লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা দেখবো। বাম পক্ষটা কেমন আসবে? KB1 স্কোয়ার প্লাস KB2 স্কোয়ার চলবে কি, KB n স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার। ওকে, তারপর এখান থেকে তুমি যদি K স্কোয়ারটা বাইরে, কে কমন না, তাহলে বাইরে আসলে অবশ্যই K স্কোয়ার হয় বাইরে কমন আসবে। এইদিকে থাকবে কি B1 স্কোয়ার B2 স্কোয়ার BN স্কোয়ার থাকবে। রাইট হ্যান্ড সাইডটা তোমাকে দেখাতে হবে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি হবে? তাহলে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু K স্কোয়ার B1 স্কোয়ার K2 স্কোয়ার, K2 না K B2 স্কোয়ার
এভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত? কে স্কোয়ার বি এন স্কোয়ার পর্যন্ত। এবং এইদিকে থাকবে কে? এইদিকে থাকবে বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার ডট বি এন স্কোয়ার পর্যন্ত। তাহলে এই দিক থেকে তুমি যদি কে স্কোয়ার কমন নাও, তাহলে এদিকে বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার ডট বি এন স্কোয়ার থাকবে। এখান থেকে তুমি এটা থাকতেছে, এখান থেকে কি থাকতেছে, এটা থাকতেছে, তার মানে কি তুমি একবার স্কোয়ার দিতে পারবে। তাহলে তুমি যেখানে যেখানে তুমি বলতে পারবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তুমি যেখানে বলতে পারবে কি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমার প্রমাণিত। ভাইয়া, এই যে আমাদের কোশির অসমতাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অসমতা, এটা তোমরা অবশ্যই অবশ্যই করবে। আর একটা অসমতা, আর একটা উপপাদ্য আছে, সেটা হলো সেবি সেপসের অসমতা। এটা আমরা উপপাদ্য 10 নম্বর, এটা আমরা করব না আপাতত, আমাদের লাগলে আমরা পরে করব, পরে এক্সট্রা ক্লাস দিয়ে আমরা এই উপপাদ্যটা করে দেব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা উপপাদ্যগুলো শেষ করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, ম্যাথ প্রবলেম সলভ করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।